পরদিন বাজার থেকে এসে সুনন্দ বলল, বুঝলি অসিত, প্রতাপবাবু সম্পর্কে একটু খোঁজ খবর করলাম। লোকটির অতীত সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। শুধু জানলাম উনি একজন প্রাণীতত্ত্ববিদ এবং অনেক দেশ বিদেশে ঘুরেছেন। এখানকার লোকদের সঙ্গে পরিচয় খুবই সামান্য। বিচিত্র ধরনের স্বভাব। আগের বছর একদল বেদে এসে আস্তানা গেড়েছিল মাঠে। তারা সাপ খেলা দেখাতো, নাচ গান করত, জড়িবুটি ওষুধ বিক্রি করত। প্রতাপবাবুর সঙ্গে তাদের বেশ দহরম মহরম হয়। আবার মাস 6 আগে এক তান্ত্রিক সাধু এসে শালবনের ভেতর কিছুদিন ছিল। তার কাছেও প্রতাপবাবুকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে লোকটা নাকি পশু পাখির বিষয়ে একজন এক্সপার্ট। কলকাতা চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট একবার ওর সঙ্গে কয়েকটা জন্তু নিয়ে আলোচনা করতে এসেছিলেন। সেদিন সন্ধ্যার ঝোঁকে দেখলাম প্রতাপবাবু ঝাউবাংলো থেকে বেরিয়ে খরস্রোতা নদীর দিকে চলে গেলেন। সঙ্গে কুকুরটা নেই। আমরা নদীর ব্রিজে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। রাত হলো, কিন্তু প্রতাপবাবু ফিরলেন না। সুনন্দ উঠল, চল তো একবার মাঠে। প্রতাপরুদ্রের খোঁজে? হ্যাঁ। সুনন্দ মহুয়াডাঙ্গার পথে পা চালালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালাম দুজনে। সেই বিশাল আঁধার মাঠের মাঝে দাঁড়িয়ে কেমন গা ছমছম করতে লাগলো। চারদিক নিঝুম। থেকে থেকে কোনো রাত জাগা পাখির ক্ষীণ তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে। মাথার ওপর অগণিত তারা হীরের কুচির মতো ঝিকমিক করছে। আচমকা কতগুলো শিয়াল সমস্বরে চেঁচিয়ে উঠল, ওয়া 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 ওয়া। প্রান্তরে কোথাও আলোর চিহ্ন দেখতে পেলাম না। খানিক পরে সুনন্দকে ঠেলা মেরে বললাম, চল ফিরি। সুনন্দ নীরবে ফিরে চলল। বুধন এলো 3 দিন পরে। মহুয়াডাঙ্গায় গতকাল আবার সেই রক্তলোভী নিশাচরের উপদ্রব ঘটেছে। এবার আক্রমণ হয়েছে ঢেঙা মাঝির ওপর। ঢেঙা এবার শুয়েছিল ঘরের ভেতর। পাশে ছিল তার বউ। বউই আবিষ্কার করে ঢেঙার গলায় একটা কাটা জায়গা থেকে রক্ত গড়াচ্ছে। ঢেঙা কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে। মেঝেই অনেক রক্ত পড়ে শুকিয়ে গেছে। বেশ অবসন্ন হয়ে পড়েছে ঢেঙা। রক্তপাতের চেয়ে ভয়েই কাতর হয়েছে বেশি। বুধন জানালো, গ্রামের লোক ক্ষেপে উঠেছে। তাদের মতে এ নিশ্চয়ই বুনোর প্রতিশোধ, কারণ ঢেঙা ওর নামে মোড়লের কাছে লাগিয়েছিল। বুনোকে খুন করার সলা পরামর্শ হচ্ছে। বুধন শুনেছে বুনোর আর নিস্তার নেই। সুনন্দ জিজ্ঞেস করল, ঝাউবাংলোর বাবু মহুয়াডাঙ্গায় গিয়েছিল নাকি এর মধ্যে? হ্যাঁ গিয়েছিল, তবে গাঁয়ে ঢোকেনি। মাঠে ঘুরছিল পাখি দেখতে। পাখি ধরার ফাঁদ পাচ্ছিল গাছে। রাতের বেলা গ্রামের ভেতর কোনো বাইরের লোককে দেখা গেছে? সুনন্দ জানতে চাইল। না তো, বুধন মাথা নাড়ল। আমরা দুজনে সেদিন সকালে মহুয়াডাঙ্গায় এক রাউন্ড টহল দিয়ে এলাম। বুনোর হাবভাব আরও অস্বাভাবিক মনে হলো। দুর্দান্ত লোকটা কেমন অস্থির হয়ে উঠেছে। আর চোখে কেবল তাকাচ্ছে চারধারে, ছটফট করছে। বারবার তার দৃষ্টি আটকে যাচ্ছে বারান্দায় চাটায়ে শোয়া তার রুগ্ন মেয়ের দিকে। সে মুরগি দিল, পয়সা নিল, কিন্তু কথাবার্তা বলল না। ঠিক যাবার আগে সুনন্দ তাকে বলল, বুনো তোর মেয়েকে হাসপাতালে নে, ও ভালো হয়ে যাবে। অমনি বুনোর মুখ উজ্জ্বল হয়ে উঠল। হবে, বেশ, আজই দিয়ে দি হাসপাতালে। তুই ঠিক করে দে বাবু। সুনন্দ বলল, এত তাড়াতাড়ি হবে না রে।
আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোকে জানাবো। বুনো যেন দমে গেল। মনে হলো মেয়েকে কোনো নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলতে পারলে ও নিশ্চিন্ত হয়। মহুয়াডাঙ্গা ছেড়ে চলে আসবার সময় সুনন্দ বলল, লক্ষ্য করলি বুনো ভয় পেয়েছে? উত্তর দিলাম, হ্যাঁ, হয়তো মেয়ের জন্যে ওর ভাবনা বেশি, কিন্তু লোকটা সত্যি দোষী না নির্দোষ আমি এখনো ঠিক বুঝতে পারছি না রে। সুনন্দ চুপ করে রইল কিছুক্ষণ। বিকালে সুনন্দ বলল, মামার চেনা এক ডাক্তারের সঙ্গে দেখা করে আসি, স্টেশনের কাছে থাকেন। আমি গেলাম না। জমাট এক ডিটেকটিভ বই শুরু করেছি। বললাম, আমি মুরগিটা বেঁধে রাখবো, তুই ঘুরে আয়। সুনন্দর ফিরতে রাত 8টা হলো। রাতে খাওয়ার পর বারান্দায় বসে গল্প করতে লাগলাম। শুক্লপক্ষ চলছে, কিন্তু একটা মেঘ জমেছে, তাই চাঁদের আলো তেমন ফোটেনি। কেমন ঘোলাটে ভাব। অনেক দূরে দূরে কয়েকটা বৈদ্যুতিক আলো ঝকঝক করছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে 2-4টে মিটমিটে তারা। এমন নিস্তব্ধ রাত কলকাতায় টের পাওয়া যায় না। আমি বললাম, জানিস সুনন্দ, মহুয়াডাঙ্গার এই রহস্য নিয়ে আমার মাথায় একটা থিওরি এসেছে। কি থিওরি? ড্রাকুলা ফিল্মটা দেখেছিস? না। গল্পটা শুনেছিস? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু বললাম, আমি ড্রাকুলা ফিল্মটা দেখেছি, বইটাও পড়েছি। মনে আছে, রোমানিয়ার এক জমিদার কাউন্ট ড্রাকুলা ছিল ভ্যাম্পায়ার, অর্থাৎ মানুষরূপী রক্তশোষক প্রেত। সে ঘুমন্ত মানুষের বা মানুষকে সম্মোহন করে তার রক্ত শুষে খেত। মহুয়াডাঙ্গার কেসটা অনেকটা যেন সেই রকম। সুনন্দ ঝাঁপিয়ে উঠল, দূর, যত সব বাজে সংস্কার। তাছাড়া ড্রাকুলা ফ্রাকুলা বিদেশি ব্যাপার, এদেশের ড্রাকুলার কথা কখনো শোনা যায়নি। আমি বললাম, মনে রাখিস, প্রতাপ রুদ্র বহুদিন বিদেশে কাটিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড কেউ জানে না। অবশ্য ওই বুনো ভ্যাম্পায়ার হতে পারে। সুনন্দ আমার দিকে তাকিয়ে গলা দিয়ে শুধু শব্দ করল, আশ্চর্য ব্যাপার। এরপর সুনন্দর কথা টথা কমে গেল। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ করে দায়সারা গোছের জবাব দেয়। অন্যমনস্কভাবে মাথার চুল টানছে কেবল। ও লক্ষণ আমি চিনি। সুনন্দর মস্তিষ্কে কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই আমার ড্রাকুলার আইডিয়াখানা লেগে গেছে। মনে মনে হাসলাম। আমি মোটেই সিরিয়াসলি ড্রাকুলার কথা ভাবিনি, রহস্য করেছিলাম মাত্র। পরদিন সকালে চা এবং কিঞ্চিত টা গলাধকরণ করেই সুনন্দ হুট করে কোথায় বেরিয়ে ফিরে এলো 15 মিনিট বাদে। জানতে চাইলাম, কোথায় গিয়েছিলি রে? ঝাউ বাংলোয়। কেন? প্রতাপবাবুর সঙ্গে দেখা করতে। হলো দেখা? না, দারোয়ান বলল বাবু ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। কি জন্যে গিয়েছিলি? আমার মনে একটা সন্দেহ উঁকি দেয়। ছিল দরকার। সুনন্দ এর বেশি কিছু বলে না। হ্যাঁ, বুঝেছি, প্রতাপরুদ্র সত্যি সত্যি ড্রাকুলা জাতীয় জীব কিনা পরীক্ষা করতে চেয়েছিলি। ঠিক আছে, একটা বুদ্ধি দিচ্ছি, শোন। এরপর যেদিন দেখা হবে প্রতাপবাবুকে একটা চকলেট বা বিস্কিট অফার করবি। যদি খেয়ে ফেলে তবে আমাদের থিওরি টিকল না, আর যদি না খায় তাহলে ও নির্ঘাত রক্তচোষা। কারণ কাউন্ট ড্রাকুলা টাটকা রক্ত ছাড়া কিচ্ছু খেত না। আমার রসিকতায় সুনন্দ কিন্তু একটুও হাসল না, গোমড়া মুখে বসে রইল। দুপুরে খাবার পর সুনন্দ বলল, অসিত, টেনে ঘুম দে, আজ রাতে আর ঘুম নেই বরাতে।
কেন রে? আমি চমকালাম। কারণ আজ রাতে আমরা প্রতাপরুদ্রকে ফলো করব। অর্থাৎ তোর বিশ্বাস প্রতাপরুদ্রই হচ্ছে মহুয়াডাঙ্গার নিশাচর আততায়ী। লোকটা পিশাচ, মানুষের রক্ত চুষে খায়। ধ্যাত, এই বিজ্ঞানের যুগে এসব ধারণা স্রেফ অচল। আমি তখন তামাশা করেছিলাম। সুনন্দ গম্ভীরভাবে বলল, প্রতাপরুদ্রের আসল পরিচয় আমি জানি না। প্রমাণ না পেয়ে আমি কোনো সিদ্ধান্তে আসব না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মহুয়াডাঙ্গার রহস্যের পেছনে ওর হাত আছে। কেন তিনি প্রায়ই রাতে গ্রামের দিকে যান? আমি বললাম, যদি আজ রাতে উনি মহুয়াডাঙ্গার দিকে না যান, আজ নয়তো কাল যেদিনই যাবে আমরা প্রতাপরুদ্রকে ফলো করার জন্যে তৈরি থাকব। অর্থাৎ এখন থেকে আমাদের রাতে ঘুমের দফা গয়া। আমার মেজাজ একদম বিগড়ে গেল। কিন্তু সুনন্দ যখন জেদ ধরেছে, ও ঠিকই যাবে। ও যা একরোখা আর ডান পিটে, আমি যেতে না চাইলে একাই যাবে। অথচ ওকে একা ছেড়ে দেওয়াও চলে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নির্জন নদী তটে কত রকম পাখির কাকলি, ঝিরঝিরে বাতাসে ঠান্ডা আমেজ, ভারী আরামদায়ক। আমার ও সুনন্দর কিন্তু এসব উপভোগ করার মতো মনের অবস্থা নয়। ঝোপের পেছনে লুকিয়ে অস্থিরভাবে অপেক্ষা করছি, কখন আসবে প্রতাপরুদ্র। সহসা দেখলাম সেই দীর্ঘ ঋজুদেহ ধীর পদক্ষেপে এগিয়ে আসছে এই পথে। তার গায়ে কালচে রঙের পাঞ্জাবি ও হালকা হলুদ রঙা পায়জামা। প্রতাপরুদ্র ব্রিজ ছাড়ালেন, তারপর খানিক এগিয়ে মাঠে নামলেন। অর্থাৎ আজও তাঁর লক্ষ্য মহুয়াডাঙ্গা। নজর করলাম প্রতাপবাবুর কাঁধে ঝুলছে একটা ক্যাম্বিসের ব্যাগ। সুনন্দ বলল, এগিয়ে যাক, বেশ দূর থেকে ফলো করব, নইলে দেখে ফেলতে পারে। প্রতাপরুদ্রের চলমান মূর্তি ক্রমে মাঠের মধ্যে দিয়ে দূরে সরে গেল। তারপর ঢাল ধরে নেমে চোখের বাইরে চলে গেল। তখন আমরা বেরিয়ে এলাম। পা টিপে টিপে এগোচ্ছি। কখনো ঢিবি বা পাথরের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে নিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে। সমস্ত পশ্চিম দিগন্তে সিঁদুর বরণ হয়ে উঠল। অপরূপ সেই দৃশ্য। প্রতাপবাবুকে শেষবারের মতো দেখলাম মাঠের মধ্যে, সেই যে বিরাট বটগাছটা তার নিচে। তারপর অদৃশ্য হলেন। বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। বসে রইলাম পাথরের আড়ালে। আবার দেখলাম প্রতাপবাবু আবির্ভূত হয়েছেন। গাছের কাছে একটা বড় চ্যাটালো পাথর পড়েছিল, বেদির মতো দেখতে। প্রতাপবাবু তার উপর বসলেন। তার পিঠ আমাদের দিকে, গাছের দিকে মুখ। স্থিরভাবে বসে আছেন তিনি। আমরা খানিক কাছে এগিয়ে গেলাম, খুব সন্তর্পণে, গোপনে। অবাক হয়ে দেখলাম প্রতাপবাবু পাথরের ওপর শটান চিত হয়ে শুয়ে পড়লেন। চুপচাপ শুয়ে রয়েছেন নিথর হয়ে। আমরা আস্তে আস্তে আর একটু এগোলাম। প্রায় 50 হাত দূরে একটা পাথরের স্তূপের পেছনে ঘাপটি মেরে বসে খাঁজের ফাঁক দিয়ে লক্ষ্য রাখলাম প্রতাপরুদ্রকে। ক্রমে দিনের আলো একেবারে নিভে গেল। একটির পর একটি তারা জ্বলে উঠল আকাশপটে। ফিকে একটু চাঁদের আলো ফুটল। আবছা দেখা যাচ্ছে চারপাশ। সামনে বটগাছটাকে যেন ঘোর কালো পাথরে তৈরি একটা পাহাড়ের মতো দেখাচ্ছে। তার গায়ে অজস্র জোনাকি পোকার মিটমিটে আলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাঁ পাশে দূরে মহুয়াডাঙ্গা গ্রামখানির গাছপালার সীমারেখা আকাশের গায়ে ফুটে উঠেছে।
গ্রামে কোনো আলো নেই, ভেসে আসছে না মাদলের আওয়াজ, মানুষের কণ্ঠধ্বনি বা কুকুরের ডাক। রাত নামার সঙ্গে সঙ্গে এক অজানা বিভীষিকায় গোটা গ্রাম যেন বোবা হয়ে গেছে। পাথরের ওপর শায়িত প্রতাপ রুদ্রকে শুধু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে তিনি শুয়ে আছেন। তার মতলব কি? বোধহয় রাত আরো গভীর হওয়ার অপেক্ষায় রয়েছেন। ঝিঝির একঘেয়ে রব ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা দুজনে কাঠের মতো বসে থাকি। প্রবল উত্তেজনায় বুকের ভিতর যেন হাতুড়ির ঘা পড়ছে। এবার কি ঘটবে? কি হবে এবার? বেশিক্ষণ কাটেনি, হঠাৎ এক চিৎকার শুনলাম, মানুষের গলা, কিন্তু অদ্ভুত আওয়াজ। বুঝি রুদ্ধ আক্রোশ এবং আর্তনাদ মিশে আছে সেই স্বরে। তারপরই চ্যাঁ চ্যাঁ করে এক অপার্থিব টানা তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মনে হলো আমাদের উল্টো দিকে প্রতাপবাবুর কাছ থেকে প্রায় 25-30 হাত দূরে সেই শব্দের উৎপত্তি স্থল। সঙ্গে সঙ্গে প্রতাপবাবু তড়াক করে লাফিয়ে উঠে শব্দ লক্ষ্য করে বেগে ছুটে গেলেন। সুনন্দ আমার হাত ধরে টানল, আয় কুইক। প্রতাপ রুদ্রের হাতের জোরালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতে দেখলাম একটা বড় পাথরের চায়ের পাশে দাঁড়িয়ে দানবের মতো একটা মূর্তি। কেশরের মতো ফাঁপানো চুলের রাশি তার মুখের অনেকটা ঢেকে ফেলেছে। ধড়াস করে উঠল হৃৎপিণ্ড। থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর চিনতে পারলাম বুনো। তার হাতে একটা বল্লম। প্রতাপবাবুও মুহূর্তের জন্য থেমেছিলেন। তারপরই দৌড়ে গিয়ে বুনোর সামনে বসে পড়লেন। আমরাও হোঁচট খেতে খেতে এগোলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রতাপবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন, আর তার ডান হাতের মুঠোয় ছটফট করছে কি একটা জীব। প্রতাপবাবুর বাঁ হাতের টর্চ তার ডান হাতের ওপর আলো ফেলল। আমি ভীষণ আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠলাম, আরে এ যে একটা বাদুড়। বাদুড়টা ছোট্ট, শিয়ালের মুখের মতো দেখতে তার মুখ, দুটো চকচকে ড্যাবড্যাবে চোখ, খাড়া খাড়া কান, ছুঁচালো কয়েকটা দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে। প্রতাপবাবু তার ডানা দুটো চেপে ধরেছেন। সে ক্রমাগত মুন্ডু ঘুরিয়ে কামড়াবার চেষ্টা করছে। প্রতাপবাবু চমকে ফিরলেন। তাঁর টর্চের আলো পড়ল আমাদের মুখে। এ কি, তোমরা এখানে? সুনন্দ উত্তর দিল, হ্যাঁ আমরা। আশা করি চিনতে পেরেছেন। একটু অসময়ে দেখা হয়ে গেল। তারপর প্রতাপবাবুর স্তম্ভিত দৃষ্টিকে অগ্রাহ্য করে সুনন্দ বলল, অসিত, এটা কিন্তু সাধারণ বাদুড় নয়, ভ্যাম্পায়ার ব্যাট। মিস্টার রুদ্র, এবার আপনি। সুনন্দ আরও যেন কি বলতে যাচ্ছিল। রুদ্রের চাবুকের মতো প্রশ্ন তাকে থামিয়ে দিল। এটা ভ্যাম্পায়ার ব্যাট তুমি জানলে কেমন করে? কে বলেছে? অনুমান মিস্টার রুদ্র, অনুমান। কাল অসিত আমায় ড্রাকুলার গল্প শোনালো। বলল ড্রাকুলার মতো কোনো ভ্যাম্পায়ার নিশ্চয়ই মহুয়াডাঙ্গার লোকের রক্ত শুষে খাচ্ছে। অমনি একটা সম্ভাবনার উদয় হলো আমার মনে। ওসব ভুতুড়ে গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু একটা নতুন ক্লু মাথায় এলো। ভূত প্রেত পিশাচ নয়, বাদুড়, রক্তপায়ী বাদুড়, ভ্যাম্পায়ার ব্যাট। ভ্যাম্পায়ার ব্যাটের রক্তপানের বর্ণনা আমি একটা বইয়ে পড়েছিলাম। মহুয়াডাঙ্গার ঘটনাগুলোর সঙ্গে তা অদ্ভুতভাবে মিলে গেল। স্রেফ 2-2 4। আমি বললাম, যা, এখানে ভ্যাম্পায়ার ব্যাট আসবে কোথা থেকে? ইম্পসিবল। সুনন্দ উত্তর দিল, জানি, ভারতবর্ষে ভ্যাম্পায়ার ব্যাট নেই। একমাত্র দক্ষিণ আমেরিকার
আমাজনের জঙ্গল ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। তবে প্রতাপবাবু মাত্র 2 মাস আগে দক্ষিণ আমেরিকা থেকে কিছু পশু পাখি নিয়ে এসেছেন। অতএব এ প্রাণীটি নিশ্চয়ই তাঁর আমদানি। কি ঠিক বলিনি মিস্টার রুদ্র? প্রতাপবাবু স্তব্ধ হয়ে সুনন্দর কথা শুনছিলেন। এবার শান্ত কণ্ঠে বললেন, কারেক্ট, তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ডেসমোডাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে আনিয়েছিলাম এদের ধরন ধারণ রিসার্চ করতে। এরপর সুনন্দর মুখ থেকে যে কথাগুলি উচ্চারিত হলো তা শুনে আমি হকচকিয়ে গেলাম। মিস্টার রুদ্র, আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। এবার আপনার নিষ্ঠুর খেলা বন্ধ করতে হবে। খেলা? নিষ্ঠুর? কি যা তা বলছো? প্রতাপবাবু রীতিমতো ধমকে উঠলেন। নির্বিকারভাবে সুনন্দ বলল, কেন, না বোঝার কি আছে? অতি সরল বাক্য। আপনি আপনার ওই পোষা জীবটিকে রাতের পর রাত মহুয়াডাঙ্গার নিরীহ লোকদের ওপর লেলিয়ে দিয়েছেন তার রক্ত পিপাসা মেটাতে। খেলাটা নিষ্ঠুর বই কি। রুদ্রের ঠোঁটে বক্রহাসি জেগে উঠল। ধীর স্বরে বললেন, এবার তোমার অনুমান ফেল করেছে সুনন্দন বাবু। এ বাদুর আমার পোষ মানেনি, আর আমি একে মহুয়াডাঙ্গার মানুষদের ওপর লেলিয়ে দেইনি। তাহলে রাতে এখানে আসতেন কেন? সুনন্দর কণ্ঠে অবিশ্বাস। আসতাম এই পলাতক জীবটিকে ধরবার উদ্দেশ্যে। একজোড়া ডেসমোডাস এনেছিলাম। একটা মরে গেল, আর একটা খাঁচা থেকে পালালো। কয়েকদিন পরেই মহুয়াডাঙ্গার ঘটনা কানে এলো। বুঝলাম ডেসমোডাসটি এই গ্রামের কাছে আস্তানা গেড়েছে। জায়গাটা পরীক্ষা করে ধারণা হলো এই বটগাছের কোটরে ও আশ্রয় নিয়েছে। গাছের গায়ে জাল খাটালাম। সারা রাত জেগে থাকলাম গাছের কাছে, যদি ফাঁদে পড়ে এই আশায়। অন্য বাদুরের মতোই ভ্যাম্পায়ার ব্যাট সূর্যের আলো সহ্য করতে পারে না। দিনের বেলা অন্ধকার গুহায়, ঘন পাতার ছায়ায় বা গাছের কোটরে লুকিয়ে থাকে। কেবল রাতে বেরোই। 4 দিন আগে বুঝলাম আমার ধারণা সঠিক, কারণ সেদিন সন্ধ্যায় আমি যখন ওই পাথরে বসেছিলাম, বাদুরটা আমার মাথার উপর দিয়ে কয়েকবার পাক খেয়ে উড়ে গেল। বোধহয় আমার রক্তপানের মতলবে ছিল। টর্চের আলোয় তাকে চিনতে অসুবিধে হয়নি আমার। তারপর থেকে একটা হাতে ছোঁড়া জাল আনতাম সঙ্গে। চুপচাপ পাথরের ওপর শুয়ে টোপ ফেলতাম। প্রতাপবাবু একটু দম নিলেন, আবার গম্ভীর স্বরে বলতে লাগলেন, কাল ছুঁড়েছিলাম জাল, একটুর জন্য ফসকে গেল। নাও আমার মিস্টিরিয়াস মুভমেন্টের কারণ ক্লিয়ার। ও গুড লাক, স্পেসিমেনটা জীবন্ত ধরতে পেরেছি। শুধু একটা ডানা জখম হয়েছে। এই লোকটা কিছু দিয়ে মেরেছে বোধহয়। প্রতাপবাবু পকেট থেকে একটা ছোট জালের থলি বের করে বাদুরটাকে তার মধ্যে পুরে বন্দি করে ফেললেন এবং থলির মুখ চেন টেনে বন্ধ করে দিলেন। সুনন্দ অপ্রস্তুত সুরে বলল, সরি প্রতাপবাবু, কিন্তু এই বাদুড়ের কথা মহুয়াডাঙ্গার লোকদের বলেননি কেন? ওরা কি ভীষণ আতঙ্কের মধ্যে আছে জানেন? প্রতাপবাবু বললেন, জানায়নি ভয়ে। জানলে ওরা হয়তো খেপে গিয়ে হাঙ্গামা বাঁধাতো। তার চেয়ে ভয় ছিল ওরা বাগে পেলে আমার দুর্লভ স্পেসিমেনটিকে মেরে ফেলবে। দিনের বেলা এই বিরাট বটগাছের অগুন্তি কোটর হাতড়ে খুঁজে বাদুরটা ধরা অসম্ভব ছিল। ওখানে বিষধর সাপও থাকতে পারে। তবে গ্রামের লোক বাদুরকে মারতে চাইলে কোটরের বাইরে থেকে ফুটন্ত গরম জল ঢেলে দিলেই খতম। তাই চেষ্টায় ছিলাম নিজেই, তবে কৌশলে। ও যখন রাতে বেরোবে তখন। প্রতাপবাবু, আপনার ওই মহামূল্যবান স্পেসিমেনটির জন্যে গ্রামের একজন লোক যে প্রাণ হারাতে বসেছে, সে খবর রাখেন।
আমি বলে ফেললাম, সে কি, কে, কেন? প্রতাপবাবুর চোখ বড় বড় হয়ে ওঠে। বুনোর দিকে আঙুল দেখায় সুনন্দ। এই লোকটির বিপদ, গ্রামের লোকের সন্দেহ, ওই দানো হয়ে রাত্রিরে মানুষের রক্ত শুষে খাচ্ছে। ওকে খুন করার প্ল্যান হচ্ছে। বুনো এতক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল, উদ্গ্রীব হয়ে আমাদের উত্তেজিত কথাবার্তার মর্ম গ্রহণের চেষ্টা করছিল। সে বলে উঠল, বাদুড়টা আমার গায়ে বসেছিল, এক ঝাপড় দিলাম। আমার মনে এক প্রশ্ন জাগে। জিজ্ঞেস করি, বুনো, এখানে তুই কি করছিলি? বুনো বলল, পাহারা দিচ্ছিলাম, সেই রক্তখেকো দানোটাকে ধরব বলে। দেখলাম তোরা তিনজনা মাঠের মধ্যে ঘুরছিস, তাই লুকিয়ে নজর রাখছিলাম পাথরের পিছনে শুয়ে। সুনন্দ বলল, বুনো, দানোটাকে তুই ধরে ফেলেছিস। আসলে দানো পিশাচ নয়, এই বাদুড়টাই আসামি। ওই ঘুমন্ত লোকের রক্ত শুষে খায়। বাদুড় রক্ত খায়? কথাটা যেন বুনোর বিশ্বাস হলো না। সুনন্দ বলল, দেশি বাদুড় খায় না, এটা বিদেশি বাদুড়। ফল পাকুড় খায় না, শুধু রক্ত খায়। মানুষ বা পশু পাখির তাজা রক্ত। মানুষের চামড়া নরম, তাই এরা মানুষের গায়ে দাঁত ফোঁটাতে বেশি পছন্দ করে। বুনো বিস্ফারিত নেত্রে কয়েক মুহূর্ত দেখল বন্দি বাদুড়টাকে। তার সমস্ত শরীর ফুলে ফুলে উঠল। বিকৃত মুখে উন্মত্তের মতো চিৎকার করে ওঠে বুনো, ওটা বাদুড় নয়, শয়তান, শয়তান। ওটাকে আমি মেরে ফেলবো, শেষ করে দেব। দে দে, ওটা দে আমায়। হাতের বল্লম ফেলে দিয়ে বুনো এক লাফে প্রতাপবাবুর দিকে এগিয়ে গেল। প্রতাপবাবুর ডান হাতে বন্দি বাদুড়, তিনি বাঁ হাতে বুনোকে ঠেকালেন। আমি আর সুনন্দও তৎক্ষণাৎ জাপটে ধরলাম বুনোকে। কি প্রচণ্ড জোর লোকটার গায়ে! ঝটকা দিয়ে আমাদের দুজনকে প্রায় ছাড়িয়ে ফেলে সে বারবার প্রতাপবাবুর হাত থেকে বাদুড়টা ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। আমরা দুজন না আটকালে ও নির্ঘাত বাদুড়টা কেড়ে নিয়ে মেরে ফেলত। ধাক্কা খেয়ে প্রতাপবাবুর হাত থেকে টর্চ খসে পড়ল। আমি তাড়াতাড়ি কুড়িয়ে নিলাম টর্চটা। বুনোর গলা দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। অনেক দিনের জমা হওয়া শঙ্কা ও ক্ষোভ যেন ক্রোধের রূপ নিয়ে ফেটে পড়তে চাইছে। আমরা প্রাণপণে বোঝাই, বুনো, শোন শোন, এই বাদুড়টা আর কোনো উৎপাত করবে না, ওকে খাঁচায় আটকে রাখা হবে, ইত্যাদি। তবু বুনোর রাগ পড়ে না, সে কেবলই ফুঁসছে। একটা ধস্তাধস্তি চলতে থাকে। সুনন্দ হঠাৎ বলে উঠল, বুনো শোন, ডাক্তারবাবু বলেছেন তোর মেয়ের চিকিৎসা করবেন, তোর মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবেন। বুনোর বজ্র কঠিন পেশিগুলি অমনি কেমন শিথিল হয়ে গেল। সব ভুলে গভীর আবেগে সুনন্দর দিকে তাকিয়ে সে বলল, আমার মেয়ে ভালো হয়ে যাবে, ডাক্তারবাবু বলেছে। যাবে বই কি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, সুনন্দ আশ্বাস দিল। কার অসুখ? প্রতাপবাবু জিজ্ঞেস করলেন। বুনোর মেয়ের। মেয়েটির একটা পা আঘাত লেগে খোঁড়া হয়ে গেছে। আমি দেখেছি মেয়েটিকে, ভেরি স্যাড কেস। সুনন্দ বলল, আমার মামার বন্ধু ডাক্তার চ্যাটার্জি বলেছেন মেয়েটির ট্রিটমেন্ট করবেন, তবে হাসপাতালে রাখতে হবে, তার খরচ আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। রুদ্র বললেন, বুনোর মেয়ের চিকিৎসার সব খরচ আমিই দেব, এ আমার ঋণ শোধ, তুমি বুনোকে বলে দাও। সুনন্দ বুনোকে বলল, শুনলি বাবু কি বললেন? বুনো প্রতাপবাবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর সে জ্বলন্ত চোখে নিরীক্ষণ করল জালেবদ্ধ বাদুড়টিকে। বিড়বিড় করে কি যেন বকতে লাগলো নিজের মনে। বোঝা গেল ওই বাদুড়ের ওপর তার রাগ ও বিদ্বেষ কিছুমাত্র কমেনি।
বাদুড়ের মালিক সম্বন্ধেও তার মন রীতিমতো সন্দিগ্ধ। আমি বললাম, বুনো, এই রক্তচোষা বাদুড়ের কথা তুই বলিসনি কাউকে, বরং গ্রামের লোককে জানিয়ে দে তুই মন্ত্রের জোরে দানবটাকে তাড়িয়ে দিয়েছিস। তোর খুব খাতির হবে গায়ে। হ্যাঁ, বুনো তার আঁকড়া চুলো মাথাখানা কঁকালো, অর্থাৎ আমার পরামর্শ তার মনে ধরেছে। সে একবার ঘাড় বেঁকিয়ে তাকালো গ্রামের দিকে, বলে উঠল, যাই, মেয়েটা একা রইছে। মাটি থেকে বল্লমটা কুড়িয়ে নিয়ে বুনো সহসা দৌড়তে শুরু করল। ম্লান জ্যোৎস্নালোকে উন্মুক্ত প্রান্তরের বুক ছুঁয়ে বুনোর সুদীর্ঘ ছায়ামূর্তি যেন উড়ে চলল। ক্রমে সে হারিয়ে গেল দূর অন্ধকারে। ছ্যাঁ! একটা বিশ্রী চেরা আওয়াজে আমাদের চমক ভাঙল। মহুয়াডাঙ্গার রক্তচোষা তার বন্দিদশার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।